আচ্ছা, রেকর্ড হচ্ছে না? জি স্যার। ওকে। দেখো, বাংলা সেকেন্ড পেপারে হচ্ছে তোমার দ্বিতীয় পত্রের 1 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে উচ্চারণ থেকে। হ্যাঁ, প্রশ্নের প্যাটার্ন তো জানা আছে তোমাদের, জানা আছে কি? না স্যার। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই বলি, তাহলে আরেকটা পাওয়ার দেখালে ভালো হতো। আচ্ছা, মুখে বলছি, না বুঝলে পরে দেখাবো। বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে 100 নম্বরের আলাদা পরীক্ষা হবে, মাথায় রাখো। 100 নম্বরের পরীক্ষা আলাদা। বাংলা প্রথম পত্র 100, দ্বিতীয় পত্র 100। তো বাংলা দ্বিতীয় পত্রের 100-র মধ্যে 1 থেকে 12, মানে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রশ্ন থাকবে। এর মধ্যে সামিনা চলে এসেছে অলরেডি। সামিনা শুনতে পাও? কানেক্ট হয়েছে? ওকে। তো যেটা বলছি দেখো, যে হচ্ছে 1 নম্বর থেকে 1 থেকে 12 পর্যন্ত প্রশ্ন থাকে, টোটাল 100 নম্বরের। তো এর মধ্যে 1 থেকে তোমার 6 পর্যন্ত, সরি, হ্যাঁ, 1 থেকে 6 পর্যন্ত, এই 6টা প্রশ্নে তোমার হলো 5 নম্বর করে থাকবে। হ্যাঁ, ব্যাকরণ অংশ। আর এই 5 নম্বর করে 6টা প্রশ্নে তোমার 30 নম্বর থাকবে। আর সাথে থাকবে হচ্ছে পারিভাষিক শব্দ, এখানে 10 নম্বর থাকে, এটা অনেকটা মুখস্থ নির্ভর। তো যদি এটাও ব্যাকরণের মধ্যে নিয়ে আসি আমরা, তাহলে হয়ে যায় 40 নম্বর তোমার রাইটিং ব্যাকরণ পার্টে আর কি। হ্যাঁ, যে 30 আর 10, 40। আর 8 থেকে শুরু করে 12 পর্যন্ত তোমার রাইটিং পার্ট বা নির্মিত অংশ, যেখানে থাকে সারাংশ, ভাব সম্প্রসারণ, রচনা, সংলাপ, প্রতিবেদন ইত্যাদি ইত্যাদি, ভাষণ, অভিজ্ঞতা। ওকে। এখন দেখেন 1 নম্বর, এই 1 থেকে 7 পর্যন্ত, এখানে যে 40 নম্বর, এই 40-এ 40 আমাদের টার্গেট করতে হবে, এখানে যেন 1 নম্বর মিস না হয়। মিস হয় না, যারা ভালো স্টুডেন্ট একটু পরিশ্রম করে এই 40-এ 40 পাওয়া সম্ভব। হ্যাঁ, আর রাইটিং পার্টে তো লিখিত অংশে তো মার্কস কাটবেই, যত ভালো লিখি না কেন। তাহলে সেক্ষেত্রে 1 থেকে এই 7, এই 40-কে 40-ই টার্গেট করবে। হ্যাঁ, আর হ্যাঁ, আরেকটা বিষয় যে হচ্ছে তোমার এমসিকিউ থাকবে না কিন্তু, বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ নাই, পুরোটাই লিখিত। হ্যাঁ, কেউ কিছু বলছিলে? আমি আসছি। ও আচ্ছা, সামিনা আসছো। হ্যাঁ, তোমার নেট প্রবলেম, নেটের কারণে লিংকে ঢুকতে পারোনি, নেটের কারণে ক্লাসেও আসতে পারোনি। জি স্যার। ওকে। তো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলছি আমরা। হ্যাঁ, তো সমস্যা নেই, তুমি এমন সময় এসেছে, এখন শুরুই করে নি আমরা বলতে গেলে। তো এই 1 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার হবে উচ্চারণ থেকে। আর প্রশ্নের আরেকটা বিষয় বলি আমি, প্রত্যেকটা প্রশ্নে প্যাটার্নটা হবে তোমার 1-এর ক এবং খ থাকবে। হ্যাঁ, ক অ্যান্সার উত্তর করতে পারবে, অথবা যদি মনে করো যে ক এর উত্তর করতে পারছো না, তো ক এর বিকল্প খ উত্তর করার সুযোগ আছে। এবং অনেক সহজ, 90 এর চেয়ে বাংলা দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশে খুব সহজ আর কি। এখন দেখেন 1 নম্বরে যে উচ্চারণ থেকে যে প্রশ্নটা হয়, এখান থেকে তোমার 4টা ধ্বনি থেকে প্রশ্ন হয়। ওকে। একটা হলো অ থেকে প্রশ্ন হয়, এ থেকে প্রশ্ন হয়, অধ্বনি, এ ধ্বনি, জ ফলা, সরি, ব ফলা আর ম ফলা, এই 4টা ধ্বনি থেকে প্রশ্ন হয়। আর এবার বোর্ড আরেকটা নতুন ধ্বনি যোগ করে দিয়েছে, সেটা হচ্ছে জ ফলা। তো এই 5টা থেকে প্রশ্ন হতে পারে উচ্চারণের, 5টা ধ্বনি থেকে উচ্চারণের প্রশ্ন হয়। তার মধ্যে বললাম, প্রথমটা বলেছি অ থেকে প্রশ্ন হতে পারে, অধ্বনি থেকে। এখন অধ্বনির উচ্চারণটা কয়টা প্রশ্ন হতে পারে এখান থেকে দেখো, যে অ থেকে যে প্রশ্নগুলো হতে পারে, যে অ এর বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, সম্ভাব্য প্রশ্ন আর কি। হুম, অ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ এই 5টা প্রশ্ন হতে পারে, এর বাইরে আর অ থেকে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নাই। এখন এই 5টা প্রশ্ন মনে হতে পারে স্যার, এতগুলো প্রশ্ন যদি একটা অ থেকেই হয়, বাকিগুলো তো থাকলোই আরো 4টা, তাহলে কি অনেক প্রশ্ন করতে হচ্ছে কিনা? বিষয়টা সেরকম না। আমরা একটু বেশি বেশি করে এখানে দিয়েছি, জাস্ট আবার পরে এগুলো আবার সংক্ষেপ করবো। হ্যাঁ, পরে দেখা যাবে যে হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়লেই আমাদের প্রস্তুতি হয়ে যাবে। যেহেতু প্রথমবার পড়ছি, সুতরাং আমরা বিস্তারিত পড়েই চাই। তো অধ্বনি থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখো, অ এর উচ্চারণ কি টাইপের প্রশ্ন হয়, অ এর বিবৃত উচ্চারণের 5টা নিয়ম, অ এর সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, আদ্য এর উচ্চারণের 5টা নিয়ম, অন্ত এর উচ্চারণের 5টা নিয়ম। আর আরেকটা প্রশ্ন হতে পারে যে অ এর যে কোনো 5টা উচ্চারণের নিয়ম, মানে যে কোনো 5টা বলতে এই 4টা যদি আমরা পড়ি, তাহলে এটা তো অনায়াসে এমনি পারা যায়, যে কোনো 5টা নিয়ম। হ্যাঁ, এগুলো পারলে তার এটা সমস্যা হবে না। এখন আরেকটা বিষয়, মানে আদৌ কঠিন প্রশ্ন হবে কিনা, বোর্ড পরীক্ষায় কখনো এই ধরনের টাইপের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন সাধারণত দেওয়া হয়নি, যে বিবৃত উচ্চারণের 5টা নিয়ম, সংবৃত উচ্চারণের 5টা নিয়ম খুব সহজে দেওয়া হয় না।
প্রশ্ন যদি একদম হার্ড করা হয়, কঠিন করা হয়, সেই ক্ষেত্রে তোমার এই বিবৃত উচ্চারণের 5টা নিয়ম বা সংবৃত উচ্চারণের 5টা নিয়ম চাওয়া হতে পারে। আর সচরাচর প্রশ্নটা দেওয়া হয় এইভাবেই, যে অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম লেখো। সহজ করে দেওয়া থাকবে যে কোনো নিয়ম। আর কখনো একটু যদি মাঝারি মানের হয় তাহলে এই ধরনের প্রশ্নগুলো দেয়, আদ্য এর উচ্চারণের 5টা নিয়ম লেখো অথবা অন্ত অ এর উচ্চারণের 5টা নিয়ম লেখো। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি একটু উত্তরটা কি হতে পারে, যে অ এর বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো। তাহলে অ এর বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লিখতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে বিবৃত কি জিনিস। বিবৃত বলতে কি বোঝায়। আর একটা বিষয় আছে যে অ এর সংবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, তাহলে আমাদের দেখতে হবে যে আসলে সংবৃত বলতে কি বোঝায়। ওকে, এখন দেখেন বিবৃত মানে কি। বিবৃত মানে হচ্ছে গোল নয় এমন বা লম্বাটে, অর্থাৎ ঠোঁটের আকৃতি বুঝিয়েছে এখানে। সংবৃত আর বিবৃত বলতে মোটামুটি ঠোঁটের বিষয়টা বোঝায় আর কি, ঠোঁটের আকৃতি। তো যখন ঠোঁটটা তোমার গোল, এমন যে ধ্বনি উচ্চারণ করার সময় বা যে ধ্বনিটা উচ্চারণ করার সময় ঠোঁট লম্বা থাকে, মানে গোল হয় না, হুম, সেই উচ্চারণকে বলছে বিবৃত উচ্চারণ। আর যে ধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁটটা মোটামুটি গোল হয়, তুলনামূলক গোল হয়, কম্পারেটিভলি তুলনামূলক, অর্থাৎ সেটাকে বলছে হলো সংবৃত উচ্চারণ। এখন গোল হয় না গোল হয় কখন বুঝবো, কিভাবে বুঝবো, দেখি আমরা। শুধু এইটুকু মাথায় রাখেন যে বিবৃত মানে গোল নয় আর সংবৃত মানে গোল, এইটুকু মাথায় রাখেন, তাহলেই চলবে। এগুলো প্রয়োগ আমরা পরে দেখছি। এখন বলছিলাম যে প্রশ্ন হতে পারে অধ্বনি থেকে, তাই না? অধ্বনি থেকে, আচ্ছা। তো অধ্বনির যে উচ্চারণ, অ এর উচ্চারণ দুইটা হয়। এই অধ্বনির উচ্চারণ দুই রকমের হয়। একটা হলো অ, এখন খেয়াল করে দেখেন, একটা হলো অ এর মতো করে উচ্চারণ হয়, আর একটা অ আবার কখনো কখনো ওর মতো উচ্চারণ হয়। অ কখনো কখনো অর মতো উচ্চারণ করি, কখনো ওর মতো উচ্চারণ করি। আদৌ করি কিনা দেখেন একটু। এই যে শব্দটা অচল, এটা আমরা যখন বলছি তখন দেখো অ এর উচ্চারণটা অ এর মতোই থাকে, অচল বলি, উচল বলি না, অচল। তাহলে অটা অর মতোই আছে। ওকে, তারপরে দেখেন আরেকটা শব্দ অমানিসা। অমানিসা কিন্তু অ কিন্তু অ এর মতোই আছে, হুম, অমানিসা। আর যখন আমরা হচ্ছে দেখো এই আরেকটা শব্দ মন উচ্চারণ করছি, তো এখানে দেখেন অ এর উচ্চারণটা অনেকটা ওর মতো হয়ে গেছে। এখন এখানে আর একটা বিষয় হতে পারে, এখানে অ কোথায়, প্রশ্ন হতে পারে স্যার এখানে অ তো নেই, তাহলে অ এর উচ্চারণ কোথায় পেলেন? তো এখানে দেখো ময়ের পরে কিন্তু একটা অ আছে, এটা ম। অ যে সব সময় দেখা যাবে দৃশ্যমান থাকবে এমন না, অ অনেক সময় অদৃশ্য থাকতে পারে, এই একটা ধ্বনি অদৃশ্য থাকতে পারে। তো এই যে বয়ের পরে যে অটা আছে ম, এই যে অ, এই অটা কিন্তু এখানে ওর মতো হয়ে যাবে। হ্যাঁ, যার কারণে এটা হয়ে যায় মন। মন না হয়ে হয় মন। ময়ের উচ্চারণটা, অ এর উচ্চারণটা ও হয়ে যায়। আবার পরে একটা দেখো শব্দ রতন। এখানে দেখেন ত এর পরে একটা অ আছে। এখানে মূলত অ দুইটা আছে, র এর পরেও একটা আছে, ত এর পরেও আর একটা আছে। প্রথম অটা অ এর মতোই থাকে র, হ্যাঁ, সেখানে ও হয় না। কিন্তু ত এর পরে যে অটা আছে এটা ও হয়ে যায়, রতন। রতন বলি না, রতন। তাহলে এই যে অধ্বনিটা কখনো কখনো অর মতো উচ্চারণ করতে হয়, কখনো একটু চেপে ওর মতো উচ্চারণ করতে হয়। হ্যাঁ, এখন কখন আমি অকে অর মতো উচ্চারণ করব, কখন আমি অকে ওর মতো উচ্চারণ করব, সেটা হলো বড় বিষয়। আচ্ছা, যাই হোক, তাহলে অ এর উচ্চারণ আমরা দুইটা পেলাম, একটা হলো অ এর মতোই হয়, একটা হচ্ছে ও হয়ে যায়। এবার দেখেন আমরা কোন উচ্চারণটাকে সংবৃত বলবো আর কোন উচ্চারণটাকে বিবৃত বলবো। আমরা বলেছিলাম যে গোল যদি হয় ঠোঁটের আকৃতি, তাহলে সেই উচ্চারণটা সংবৃত উচ্চারণ। আর যদি ঠোঁটের আকৃতি গোল না হয়, তাহলে সেই উচ্চারণকে বলবো আমরা বিবৃত উচ্চারণ। এখন বলেন এখানে কোনটা সংবৃত উচ্চারণ আর কোনটা বিবৃত উচ্চারণ হবে বলেন তো? স্যার ওটা ও হবে হবে সংবৃত সংবৃত আর আর অটা অ হবে হবে বিবৃত। বিবৃত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একদম সঠিক, একদম সঠিক বলছেন। বিবৃত উচ্চারণ আর সংবৃত উচ্চারণ। কারণ এটা আমরা এই জিনিসটা অনেকেই বুঝি না, অনেকে আমরা ভুল পড়ে আসি বা ভুল জানি, যে আমরা অনেকেই বলে মনে করি এইরকম যে অ যদি অ এর মতো হয় তাহলে বিবৃত, অ যদি ওর মতো হয় তাহলে সংবৃত। আসলে স্যার হলো, ওটা ওরা বাংলার সেন্স দিয়ে বুঝে, মানে সংবৃত মনে হয় আসল আর বিবৃত মানে উল্টা হ্যাঁ, উল্টা উল্টা উল্টা, হিসাবে। কিন্তু ওটা উল্টা হবে না, কারণ কি এর ক্ষেত্রে গিয়ে দেখবে যে উল্টো হয়ে গেছে। এর যেমন এর ক্ষেত্রে এর উচ্চারণ দুইটা, এ একটা এ একটা, তখন আবার এ যখন এর মধ্যে থাকে তখন ওটা সংবৃত উচ্চারণ হয়ে যায়। তো ওইভাবে পড়লে ভুল হয়ে যায়, উল্টো পাল্টা হবে। আর এটা হলো একদম তোমার হচ্ছে ভিতরের বিষয়গুলো, যার কারণে ভুলের সম্ভাবনা নেই। হ্যাঁ, কারণ
এটা না হয় এই ক্ষেত্রে করলো যে যখন ভিন্ন হয়, ব্যতিক্রম হয়, বিকৃত হয়, তখন সেটা সংবৃত হয়, কিন্তু আসলে কি তাই? তাহলে এর ক্ষেত্রে কি বলবে তুমি? হ্যাঁ, এর ক্ষেত্রে তো উল্টে গেছে। এ এ হয় এ হয়, যখন এর মতো থাকে তখন সেটা সংবৃত, আর যখন এ হয়ে যায় তখন ওটা বিবৃত হয়ে যায়। বিষয়টা ওইরকম না, ওইরকম পড়লে মাথা কাজ করবে না। হ্যাঁ, ওকে। এবার দেখেন, এখন যদি বলা হয় এর বিবৃত উচ্চারণের 5টা নিয়ম লেখো, তার মানে সরি অ এর, তাহলে অ এর বিবৃত উচ্চারণ মানে অ এর উচ্চারণ তো দুইটা, একটা হলো অ, একটা হলো ও। তাহলে বিবৃত চেয়েছে, তার মানে অ কখন কখন অর মতো হয়, নিজের রূপ বজায় রাখে। এখন দেখি কখন কখন, এগুলো পড়েছেন আপনারা বহুবার, তারপর পরীক্ষা দেন, লিখেন, প্র্যাকটিস করেন, তাহলে সহজ হবে। সরি। আচ্ছা, প্রথমটা দেখো, বলছে যে শব্দের আদিতে না বোধক অ এর উচ্চারণ বিবৃত হয়। কোন একটা শব্দের আদিতে, আদিতে মানে হচ্ছে শব্দের সামনে, তাহলে কোন একটা শব্দের সামনে যদি নাবোধক অ থাকে, তাহলে সেই অ এর উচ্চারণটা বিবৃত হবে। আরো সহজ করে বলি, ধরো কোন একটা শব্দের সামনে অ আছে, এবং শুধু অ থাকলেই হবে না, শব্দের সামনে শুধু অ থাকলেই হবে না, সেই অটা হতে হবে নাবোধক অ। নাবোধক অ, নাবোধক অ মানে হচ্ছে ওই অ দ্বারা না বুঝাবে, না, দি, নাই, এই জাতীয় শব্দ বুঝাবে। যেমন অটল, এই শব্দের সামনে অ আছে, ওকে, একটা শর্ত পূরণ হয়েছে। আর একটা শর্ত কি, যদি অটা নাবোধক হয়। এখন দেখি আমরা অটা নাবোধক কিনা। অটল মানে হচ্ছে যা টলে না। হ্যাঁ, তো অ লাগিয়ে না করা হয়েছে, যা টলে না। তো এই যে অ দ্বারা না বোঝাচ্ছে, যার কারণে এই অটা হচ্ছে নাবোধক অ। হ্যাঁ, তাহলে বলছে শব্দের সামনে যদি নাবোধক অ থাকে, সেই অ এর উচ্চারণ বিবৃত হয়। তার মানে অটা অর মতোই থাকবে, অটল হবে। ও বলা যাবে না, অটল হবে না, অটল। অনাচার, অনাচার, তো এই শব্দের সামনে অ আছে, এবং অটা নাবোধক অ। অনাচার মানে কি? অনাচার মানে যার আচার নেই, অ দ্বারা না বুঝিয়েছে, তার মানে এটা হলো তোমার বিবৃত হবে, অ অর মতোই থাকবে। অসাধারণ, অসাধারণ শব্দের সামনে আদিতে অ আছে, ওকে, এবং অ দ্বারা না বোঝায়, এটা না বোধক অ, কেননা অসাধারণ মানে হচ্ছে যা সাধারণ নয়। তাহলে এই অগুলো দ্বারা না বুঝিয়েছে। তাহলে কোন শব্দের সামনে যদি অ থাকে এবং সেই অ যদি না বোধক হয়, তাহলে সেই অ এর উচ্চারণটা বিবৃত হয়, অর্থাৎ অ অ এর মতোই থাকে। 2 নাম্বার দেখেন, বলছে শব্দের দ্বিতীয় বর্ণে, কোন একটা শব্দের দ্বিতীয় বর্ণে অ কিংবা আ স্বর যুক্ত থাকলে, কোন শব্দের দ্বিতীয় বর্ণে অ কিংবা আ থাকলে এই আদ্য এর উচ্চারণ বিবৃত হয়। আদ্য অ মানে হলো সামনের অ। এখন দেখেন এখানে শর্তটা কি বলেছে, যে কোন একটা শব্দের দ্বিতীয় বর্ণ, যেমন এখানে যত, এই শব্দের দ্বিতীয় বর্ণ ত, ওকে। প্রশ্ন কি বলেছে আমাদের, সূত্রটা, যে শব্দের দ্বিতীয় বর্ণে যদি অ থাকে বা আ থাকে, এখন দেখো ত এর সঙ্গে অ আছে, কিছু নাই মানেই তো অ আছে, তাহলে ত এর সঙ্গে অ আছে, তো বলছে শব্দের দ্বিতীয় বর্ণে যদি অ কিংবা আ থাকে, তাহলে কি হবে, ঘটনা কি দাঁড়াবে, ফলাফল, সরি, ওকে। তো এই আদ্য অ এর উচ্চারণ বিবৃত হবে। আদ্য বলতে কি বোঝায়, এই ত এর সামনে যে অটা আছে, এই জয়ের সঙ্গে আর একটা অ আছে, জয়ের সঙ্গেও আর একটা অ আছে। তো শব্দের দ্বিতীয় বর্ণে যদি অ থাকে বা আ থাকে, তাহলে তার সামনের অ, এই তো দ্বিতীয় বর্ণের সামনের, সামনের জনের, তো সামনের অ বা আদ্য অ এর উচ্চারণটা বিবৃত হয়, অর্থাৎ জয়ের সঙ্গে যে অটা আছে এটা অই হবে। হ্যাঁ, জ হবে, জু হবে না। তাহলে শব্দের যেমন পরে আর একটা উদাহরণ দেওয়া আছে, দেখো কথা, শব্দের দ্বিতীয় বর্ণ কোনটা, থ, থ এর সঙ্গে আ যুক্ত আছে, তাহলে সূত্র অনুযায়ী শব্দের দ্বিতীয় বর্ণে অ কিংবা আ থাকলে প্রথম বর্ণের সঙ্গে যে অ থাকে বা আদ্য এর উচ্চারণটা বিবৃত হয়। এখানে ক থা হবে, কোথা হবে না, কথা। ক এর সঙ্গে যে অটা আছে সেটা বিবৃত হবে। অনুরূপ ভাবে অমানিসাও তো তাই, শব্দের দ্বিতীয় বর্ণে আ আছে, তাহলে শব্দের দ্বিতীয় বর্ণে আ আছে, ম এর পরে আ, দ্বিতীয় বর্ণে আ থাকলে তার সামনের অটা বিবৃত হয়, অ অ এর ভিতরে থাকবে অমানিসা। তার মানে শব্দের দ্বিতীয় বর্ণে অ কিংবা আ থাকলে তার আদ্য এর উচ্চারণটা বিবৃত হয়। হ্যাঁ, ওকে। না বুঝলে জিজ্ঞাসা করবেন, একদম আগে ক্লিয়ার বুঝবেন, তারপরে মুখস্থ, না বুঝে কোনো মুখস্থ করবেন না। স্যার অমানিসা মানে কি? অন্ধকার, অন্ধকার। এখন দেখো, শব্দের আদিতে সহিত অথবা সম্পূর্ণ অর্থে স থাকলে
আদ্যয়ের উচ্চারণ বিবৃত হয়। এখন যেটা বলছে কোন একটা শব্দের আদিতে কোন একটা শব্দের সামনে যদি দন্তস্ব থাকে, সহজ ভাষায় লিখবেন। যদি এখানে ওগুলো ঊর্ধ্বকমা দেওয়া লাগবে, ঊর্ধ্বকমা দেওয়া হয়নি, সমস্যা নেই, যে নোটটা আমি দেবো সেই নোটে সব ঠিকঠাক থাকবে। তো শব্দের আদিতে যদি দন্তস্ব থাকে, কোন একটা শব্দের সামনে যদি দন্তস্ব থাকে, তাহলে এই দন্তস্ব দ্বারা যদি সহ বোঝায়, এক সহ অথবা সম্পূর্ণ বোঝায়, তাহলে সেই অয়ের উচ্চারণটা বিবৃত হয়। এখন আবার একই প্রশ্ন হতে পারে, অ কোথায়? অ তো আছে, স এর সঙ্গে অ আছে। তাহলে কোন একটা শব্দের সামনে যদি দন্তস্ব থাকে এবং সেই দন্তস্ব দ্বারা যদি সহ বোঝায়, তাহলে সেই অয়ের উচ্চারণটা বিবৃত হয়, আদ্যয়ের উচ্চারণটা, সামনের অয়ের উচ্চারণ। তাহলে সচিত্র হবে। এখন দেখো সচিত্র শব্দে স আছে সামনে, এবং শুধু স থাকলেই চলবে না, স এর একটা আরেকটা কন্ডিশন দিয়েছে। কি সেই শর্ত? শর্তটা হচ্ছে তোমার ওটা দ্বারা সহ বোঝাতে হবে। এখন সচিত্র মানে কি? চিত্র সহ। বইয়ে যখন বলা হয়, যখন বায়োলজি পরীক্ষায় যে চিত্র সহ টিটু ব্যাকটেরিয়ার গঠন লেখো, তাহলে চিত্র সহ মানে কি? সচিত্র মানে চিত্র সহ, স দ্বারা সহ বোঝায়। তাহলে এখন দেখো, এই যে হলো স দ্বারা যেহেতু সহ বোঝাচ্ছে এবং শব্দের সামনে স আছে, তাহলে সেই সূত্র অনুযায়ী কি হবে? এই অয়ের উচ্চারণটা বিবৃত হবে, অর্থাৎ সচিত্র হবে, সচিত্র হবে না। সমূল মানে মূল সহ, শব্দের সামনে স আছে, স দ্বারা সহ বোঝায়। সস্ত্রীক, হ্যাঁ মানে স্ত্রী সহ, শব্দের সামনে স আছে, স দ্বারা সহ বোঝায়। তাহলে কোন একটা শব্দের সামনে যদি স থাকে এবং ওই দন্ত স দ্বারা যদি সহ বোঝায়, তাহলে অয়ের উচ্চারণটা, আদ্য অয়ের উচ্চারণ বিবৃত হয়, সচিত্র, সমূল, সস্ত্রীক ইত্যাদি। 4 নম্বর বলেছে যে অস্বরধ্বনি যুক্ত একাক্ষর শব্দ, যদি শব্দটা এক অক্ষর বিশিষ্ট হয়। হ্যাঁ, এক অক্ষর বিশিষ্ট মানে হচ্ছে তোমার নিঃশ্বাসের একই প্রাসে যে শব্দগুলো উচ্চারণ করা যায়, থামতে হয় না, হ্যাঁ একবারে উচ্চারণ করা যায়, সেগুলোকে বলা হচ্ছে তোমার একাক্ষর শব্দ আর কি। আমরা যদিও অক্ষর বলতে এই বর্ণ বুঝি, অনেকে মনে করি যে ক খ গ ঘ এগুলো মনে হয় অক্ষর, এগুলো আসলে অক্ষর না, এগুলো বর্ণ। আর অক্ষরটা কি জিনিস? ইংরেজি ব্যাকরণে সিলেবল আছে না, এই সিলেবলটা হলো বাংলায় অক্ষর বলে। তাহলে যে শব্দগুলো তোমার একবারেই উচ্চারণ করা যায় সেগুলো হচ্ছে তোমার একাক্ষর শব্দ। যেমন রব, জব, জব, নদ, এগুলো এক অক্ষর বিশিষ্ট শব্দ। হ্যাঁ, আবার ধরো বিদ্যালয়, 2 অক্ষর বিশিষ্ট, বিদ্যালয়, বিদ্যা একটা, লয় একটা। হ্যাঁ, তো এখানে যেটা বলছে এই সূত্র, যে যদি অস্বরধ্বনি যুক্ত একাক্ষর শব্দ হয়, এক অক্ষর বিশিষ্ট শব্দ হয়, এবং সেখানে যদি অ থাকে, তাহলে সেই অ এর উচ্চারণটা বিবৃত হবে, অটা অর মতোই হবে। যেমন রব, এক অক্ষর বিশিষ্ট শব্দ, একবারে পড়া যায়, তাহলে সেক্ষেত্রে, এবং র এর পরে অ আছে, তাহলে এই অটা অর মতোই হবে, বিবৃত থাকবে। রব, জম, জব, নদ ইত্যাদি। আর 5 নম্বর যে নিয়মটা বলছে আমাদের, যে কোনো শব্দের সামনে যদি স অথবা সম থাকে, তাহলে অ এর উচ্চারণটা বিবৃত হবে। এই টাইপের আরেকটা পেয়েছিলাম, তাই না? যে শব্দের সামনে যদি দন্ত স থাকতো, সেই দন্ত স দ্বারা যদি স বোঝাতো, সেক্ষেত্রে। আর এখানে সহটাও বোঝাতে বলেন, এখানে সহজ করে বলছে একবারে, যে সামনে শুধু স থাকলে হবে, দন্ত স বা সম এই উপসর্গগুলো যদি থাকে, তাহলে সেই অ এর উচ্চারণটা, আদ্য এর উচ্চারণটা বিবৃত হয়। যেমন সজীব, সবল ইত্যাদি। আর এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা একটা প্রশ্ন পড়তে কিন্তু অলরেডি 2টা প্রশ্ন করে ফেলেছি। কিভাবে বলেন তো? এই সবগুলা নিয়মে কিন্তু আদ্যয়ের ছিল। যতগুলো অ পড়লাম এখন, আমার এখন পর্যন্ত যতগুলো অ এর উচ্চারণ দেখলাম, যে 5টা, সবগুলো স্যার অ। ওই যে একটা ছিল ফার্স্টের কোশ্চেনটা, আর হ্যাঁ, তারপরে যে ছিল আদ্য এর 5টি নিয়ম আদ্য, লিখো, আর হ্যাঁ, যে কোনো 5টির জায়গায় ওই 5টাও, 3টা কোশ্চেন একসাথে। 3টা কোশ্চেন একসাথে, 3টা কোশ্চেন, রাইট। তাহলে দেখেন এখানে কিন্তু সবগুলো আমরা আদ্য অই দেখেছি। দেখো এখানে আদ্য মানে একটা খেয়াল করবেন, আদ্য মানে এমন নয় যে সামনে অ থাকতেই হবে, মানে থাকবে তো অবশ্যই, সেটা কিন্তু ওই যে একা একা মানে স্বাধীনভাবে থাকবে এমন না, অন্য কারোর সঙ্গেও থাকতে পারে। সোজা কথা, আদ্য মানে শব্দের সামনে সে সশরীরে থাকলে সেটাও তো অবশ্যই ভালো। আর যদি কোনো শব্দের সঙ্গে থাকে, কোনো শব্দের সঙ্গে যুক্ত আছে, এমন ধ্বনিকেও বলা হয় আদ্য। যেমন এখানেও আদ্য অ স্যার আদ্য আছে। মানে কি? আদ্য মানে আগে? সামনে, হ্যাঁ পূর্বে, শুধু মানে শুরু, আদি থেকে আদ্য, মানে যেটা সামনে আছে। তো এখানে থেকে অ কিন্তু শব্দের সামনেই আছে, এই দন্ত স এর সঙ্গে আছে। হ্যাঁ, এটাকেও আদ্য বলা যাবে, মানে শব্দের সামনে থাকলেই সেটা আদ্য, সেটা সশরীরে থাক আর আরাধনার সঙ্গে লুকিয়েই থাক। যে 5টা আমরা নিয়ম দেখেছিলাম, এই বিবৃত যতগুলো নিয়ম দেখলাম সবগুলোই আদ্য। হ্যাঁ, তাহলে যে 5টা দেখলাম আরেকবার আমরা মনে করার চেষ্টা করি না দেখে। প্রথমে দেখেছিলাম যে শব্দের সামনে যদি নাবোধক অ থাকে, অ যদি নাবোধক হয়, তাহলে সে অ এর উচ্চারণ তোমার বিবৃত হয়, অটল, অনাচার, অসাধারণ ইত্যাদি।
তারপরে দেখেছিলাম শব্দের দ্বিতীয় বর্ণে যদি অ কিংবা আ থাকে তাহলে আদ্যয়ের উচ্চারণ বিবৃত হয়, যত, কথা, অমানিসা। তারপরে দেখেছিলাম যে শব্দের শুরুতে যদি দন্তস্ব থাকে এবং সেই দন্তস্ব দ্বারা যদি সহ বোঝায় তাহলে আদ্যয়ের উচ্চারণ বিবৃত হয়, সচিত্র, সমূল, হ্যাঁ, সস্ত্রীক ইত্যাদি। তারপর দেখেছিলাম এক অক্ষর বিশিষ্ট শব্দ যদি হয়, সেখানে যদি অ থাকে তাহলে আদ্যয়ের উচ্চারণ বিবৃত হয়, রব, নদ ইত্যাদি। আর লাস্টে যেটা দেখলাম যে সম বা স থাকলে উপসর্গ থাকলে সেই শব্দটার অয়ের উচ্চারণ বিবৃত হয়, হ্যাঁ, সজীব, সবল ইত্যাদি। এগুলো পরে লিখবেন তাহলেই হবে। আর আচ্ছা, সংগৃহীত কি দেখিয়ে দিব? দিতে পারবেন না? জি স্যার পারবো। তাহলে এখানে কথা দেখেন, অয়ের পরে এটা সংগৃহীত উচ্চারণ মানে হচ্ছে অ কখন কখন তোমার হলো অয়ের উচ্চারণ কখন গোল হয়ে যায়, মানে অটা ওর মতো হয়, সেই নিয়মগুলো বলেছে এখানে। এখানে দেখি আমরা কখন কোন অটা ওর মতো উচ্চারণ হয়, গোল হয়। তার মধ্যে এক নম্বর যে নিয়মটা এটা বলেছে যে অকারের পর, মানে অয়ের স্যার পরে আমি যদি, বুঝতে পারছি না কথাগুলো, মানে এলোমেলো হয়ে যাচ্ছে, সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা বাকিদের কাছে জি স্যার, সাউন্ড হচ্ছে। এখন এখন ঠিক আছে। ওকে। এখন যেটা বলেছে যে অয়ের পরে যদি রস্বই অথবা দীর্ঘই অথবা ই ধ্বনি অথবা উ ধ্বনি, সোজা কথা, হ্যাঁ, সেটা রস্বই হোক আর দীর্ঘই হোক, দুটা তো একই ধ্বনি তো, যদিও বর্ণ আলাদা কিন্তু ধ্বনি তো একই, বা উ ধ্বনি, হ্যাঁ। তাহলে অয়ের পরে যদি ই অথবা উ এই জাতীয় ধ্বনি থাকে তাহলে অয়ের উচ্চারণ ওর মতো হবে বা সংবৃত হবে। যেমন অজু, হ্যাঁ, এখানে অজু একটা শব্দ আছে, দ্বিতীয় বর্ণ হচ্ছে দেখো অয়ের পরে উ আছে, হ্যাঁ, তাহলে অ ধ্বনির উচ্চারণের পর যদি ই বা উ ধ্বনি উচ্চারণ করতে হয় তাহলে অটা ও হয়ে যায়, অজুটা হবে উজু। এখন এরকম আরেকটা নিয়ম দেখো, অতি, হ্যাঁ, পরীক্ষাটা হবে পরীক্ষা, মধুটা হবে মধু, লক্ষ্যটা হবে লক্ষ্য। তাহলে শব্দের দ্বিতীয় বর্ণ বলছি কেন, সব অয়ের পরে যদি অয়ের পরে অধ্বনি উচ্চারণের পরে ই বা উ উচ্চারণ করতে হয়, বা ক্ষীয় উচ্চারণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে অটা ওর মতো হয়ে যায়, হ্যাঁ, সংবৃত হয়। অনুরূপ আরেকটা সূত্র পড়ে এসেছিলাম আগে আমরা, যে শব্দের দ্বিতীয় বর্ণে অ কিংবা আ থাকলে আদ্যের উচ্চারণ বিবৃত হতো। তো এইটা ওইটা প্রায় একই। ওখানে বলেছে যে শব্দের দ্বিতীয় বর্ণে অ কিংবা আ থাকলে বিবৃত হয়, ওটা ঠিক উল্টো, এটা বিপরীত। শব্দের দ্বিতীয় বর্ণ যদি ই বা উ থাকে, অ বা আ থাকলে বিবৃত, ই বা উ থাকলে সংবৃত, হ্যাঁ, সেক্ষেত্রে এক প্রায় কাছাকাছি দুইটা সূত্র। আর স্যার হ্যাঁ হ্যাঁ বলো। তো আর বিবৃতটা একটু যদি বুঝাতেন আরেকবার। আচ্ছা, সংবৃত হচ্ছে তোমার সংবৃত আর বিবৃত জিনিসটা কিরে বুঝলি? জি স্যার। আগে বলবে না, আগে বলতে হয় শুরুর দিকে, তাহলে ভালো হতো। আবার বলছি, অয়ের উচ্চারণ হলো দুইটা, তাই না? নাই স্যার ওকে, একটা হলো অয়ের মতোই হয়, কখনো কখনো ও হয়ে যায়, তাই তো? জি স্যার। আচ্ছা, এই যে এই দুইটা উচ্চারণের নামই হচ্ছে একটা সংবৃত উচ্চারণ, একটা বিবৃত উচ্চারণ। এখন কখন সংবৃত উচ্চারণ কোনটাকে বলবো আর বিবৃত উচ্চারণ কোনটাকে বলবো, তার বিষয়টা হচ্ছে যে এখন আর অয়ের উচ্চারণ দুইটা পেলাম, যেহেতু একটা একটা ও। আচ্ছা, এখন দেখো তো অ আর ও এই দুইটা উচ্চারণ করার সময় কখন ঠোঁট গোল হয়, অয়ের বেলা না ওর বেলায়? তুলনামূলক কম্পারেট দুটার বেলায় গোল হয়, কিন্তু বেশিরভাগ গোল হয় কোনটার বেলায়? ও এর বেলায়। নাইম বলুক, হ্যাঁ, যেহেতু নাইমের মাথাটা কাজ করে না, হ্যাঁ, ও। তাহলে তাহলে এই গোল মানে তো সংবৃত, আমরা বলছি সংবৃত মানেই গোল। তাহলে অয়ের সংবৃত উচ্চারণ মানে অয়ের কখন কখন ও হয়ে যাবে, তাই তো? জি স্যার। আর অয়ের বিবৃত উচ্চারণ মানে অ কখন কখন অয়ের মতোই থাকবে। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বলেছে অয়ের 5টি সংবৃত উচ্চারণ নিয়ম, তার মানে আমাকে সেই নিয়মগুলো লিখতে হবে যে নিয়মে ও হয়ে যায়। ও হবে। হ্যাঁ, গুড, শাবাশ। তাহলে এখানে বলছে এক নম্বরটা বলছে যে অয়ের পরে যদি উ বা ই ধ্বনি উচ্চারণ করতে হয় তাহলে অটা ও হয়ে যায়। যেমন অজু, এখানে অয়ের পরে জু উ ধ্বনি উচ্চারণ করতে হচ্ছে, হ্যাঁ, যদিও একটা জয়ের পরে, কিন্তু অয়ের পরেই তো, তাহলে সেক্ষেত্রে অটা ও হয়ে যাবে, অজু। অতি, ই আছে, দেখো অতি উচ্চারণ হবে অতি, বানানটা এটা হবে কিন্তু উচ্চারণটা অতি হবে, হ্যাঁ। তাহলে অয়ের পরে যদি ই বা উ ধ্বনি উচ্চারণ করতে হয় তাহলে অয়ের উচ্চারণ সংবৃত হয়। আবার এরকম একটা নিয়ম এর আগেও করে এসেছিলাম,
যে শব্দের দ্বিতীয় বর্ণে যদি অ বা আ থাকতো, এখানে যদি রস্যও না থেকে যদি আ থাকতো বা হচ্ছে তোমার অ থাকতো, অজ হতো, তাহলে আবার কিন্তু অ ঠিকই বিবৃত হতো। হ্যাঁ, অ এর পরে অ বা আ থাকলেই সেটা হলো বিবৃতই হয়, কিন্তু যদি উ বা ই থাকে তখনই ঝামেলা হয়, তখন হয়ে যায় সংবৃত। আর একটা বিষয় দেখো, সংবৃত উচ্চারণ কিন্তু বন্ধনী চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, তো এগুলো দেখাতে হবে, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে উচ্চারণটা, যেহেতু উচ্চারণটা বদলে গেছে। বিবৃত বেলায় কিন্তু উচ্চারণ দেখায়নি, কারণ সেখানে দেখানোর দরকার ছিল না, যা উচ্চারণ তাই হয়েছে। আর এখানে যেহেতু একটু বদলে গেছে, যার কারণে উচ্চারণটা দেখাতে হবে। হ্যাঁ, আর উদাহরণ এতগুলো দেওয়ার দরকার নেই, উদাহরণ একটা দুটা দিলেই যথেষ্ট।